দারুল বাংলায় সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর বাংলা গল্প ভারতবর্ষ। গল্পকার সৈয়দ মুস্তাফা সিরাজ। আজকে আমরা ভারতবর্ষ গল্পের পাঠ পরিক্রমার প্রথম পর্বে সৈয়দ মুস্তাফা সিরাজের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করব। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম মুর্শিদাবাদ জেলার অন্তর্গত খোসবাসপুর গ্রামে 1930 খ্রিস্টাব্দের 14ই অক্টোবর। মৃত্যু 4 সেপ্টেম্বর 2012। পিতা সৈয়দ আব্দুর রহমান, মাতা আনোয়ারা বেগম। শিক্ষাজীবন 1946 খ্রিস্টাব্দে বর্ধমানের গোপালপুর মুক্তকেশী বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস। পরে মুর্শিদাবাদ জেলার অন্যতম মহাবিদ্যালয় কৃষ্ণনাথ কলেজ থেকে স্নাতক পাস। লেখকের শখ ছিল বই পড়া। এই শখ তিনি পেয়েছিলেন তার পিতামাতার কাছ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, তার পিতা আব্দুর রহমান সাহেব এবং মাতা আনোয়ারা বেগম উভয়ই সাহিত্য চর্চা নিয়ে ব্যস্ত থাকতেন। তাই বলা যেতে পারে পারিবারিক সূত্রেই তার সাহিত্য চর্চা এবং বই পড়ার শখ। এই সৈয়দ মুস্তাফা সিরাজ ইবলিস ছদ্মনামে 1950 সালে বহরমপুর থেকে প্রকাশিত সুপ্রভাত পত্রিকায় একটি গল্প লেখেন। গল্পটির নাম কাঁচি। বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় যে এই কাঁচি গল্পটি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা প্রথম ছোট গল্প। এছাড়াও 1962 খ্রিস্টাব্দে সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রকাশিত তার লেখা, অর্থাৎ সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রকাশিত প্রথম ছোট গল্প হচ্ছে ভালোবাসা ও ডাউন ট্রেন। আবার বলি, 1962 খ্রিস্টাব্দে সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রকাশিত প্রথম গল্প হচ্ছে ভালোবাসা ও ডাউন ট্রেন। প্রথম উপন্যাস নীলঘরের নটি 1966 খ্রিস্টাব্দ। এবার আমরা সৈয়দ মুস্তাফা সিরাজের কর্মজীবন নিয়ে একটু আলোচনা করব। প্রথম জীবনেই তিনি লোকনাট্য দল আলকাপের কুশীলব ছিলেন। এখানে তিনি যুক্ত হয়েছিলেন কলেজ পাশ করার পরেই 1950 খ্রিস্টাব্দে। এরপর দেখা যায় যে আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকতার সূত্রে তার প্রবেশ। পরবর্তীতে আনন্দবাজার পত্রিকার বার্তা বিভাগের স্থায়ী চাকরিতে যোগদান করেন 1971 খ্রিস্টাব্দে। সাহিত্যকর্মে দিক থেকে দেখা যায় যে তিনি একাধারে লোকনাট্য আলকাপ দলের কুশীলব ছিলেন, লোকনৃত্যের প্রশিক্ষক, ছোট গল্পকার, কবি, প্রাবন্ধিক, সর্বোপরি ঔপন্যাসিক। তিনি প্রায় 150টির মতো উপন্যাস এবং 300টির মতো ছোট গল্পের স্রষ্টা। শিশু ও কিশোর সাহিত্যে তিনি গোয়েন্দা চরিত্র কর্নেলের স্রষ্টা। তবে গল্পকার ও ঔপন্যাসিক হিসাবেই তার পরিচিতির ব্যক্তি। আর কর্নেল চরিত্রের স্রষ্টা হিসাবে তিনি তো অমর। এবার শিক্ষার্থী, আমরা কিছু উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে জেনে নেব। সৈয়দ
মুস্তাফা সিরাজের উল্লেখযোগ্য কিছু গ্রন্থ: নীলঘরের নটি 1966 খ্রিস্টাব্দে প্রকাশিত। এছাড়াও হিজল কন্যা, নিশি মৃগয়া, মায়া মৃদঙ্গ, স্রোতে ভেসে আছি, অলিক মানুষ, অমর্ত্য প্রেম কথা প্রভৃতি। প্রাপ্ত পুরস্কার: সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছিলেন, যেমন অলিক মানুষ উপন্যাসের জন্য 1994 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং ভুয়ালোকা পুরস্কার। কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সৈয়দ মুস্তাফা সিরাজ কোন উপন্যাসের জন্য ভুয়ালোকা পুরস্কার পান? সেটা হচ্ছে অলিক মানুষ। এছাড়াও 2010 সালে বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার, অমর্ত্য প্রেম কথা উপন্যাসের জন্য 1988 খ্রিস্টাব্দে নরসিংহ দাস স্মৃতি পুরস্কার। এছাড়াও সাহিত্যকর্মের জন্য আনন্দ পুরস্কার, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার। শুধু তাই নয়, দিল্লির OUF সংস্থা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি পুরস্কার সৈয়দ মুস্তাফা সিরাজের ঝুলিতে ছিল। আজকের আলোচনার শেষ পর্বে আমরা পৌঁছে গেছি। এবার সৈয়দ মুস্তাফা সিরাজের জীবন অভিজ্ঞতা ও রচনারীতি সম্পর্কে একটু আলোচনা করব। ছোটবেলা থেকেই সৈয়দ মুস্তাফা সিরাজ লেখা ও পড়ায় তার সমান নিষ্ঠাবান ছিলেন, এবং শুধু তাই নয়, লেখা ও পড়া তার রচনারীতিতেও প্রভাব ফেলেছে। তার রচনার অন্যতম বৈশিষ্ট্য ছিল অভিজ্ঞতা ও জ্ঞানের মনোজ্ঞ মিশেল। তার কাছে জাতপাত বা সূচিবায়ু বিষয় কিছু ছিল না। তিনি জাতপাত বা সূচিবায়ু এসব বিষয় মানতেন না। তিনি একটাই কথা বুঝতেন, মানুষ, এই দেশের মানুষ, ভারতবর্ষের মানুষ, মানুষ শুধু প্রকৃতিরই সন্তান। এবং তিনি অনেকাংশেই ইসলামী সুফিবাদে বিশ্বাসী ছিলেন। স্বতন্ত্র ধারার কথা সাহিত্যিক ও কর্নেল চরিত্রের স্রষ্টা হিসাবে আমাদের মাঝে চির অমর হয়ে আছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। তার লেখায় সমাজ, ব্যক্তি ও প্রকৃতির দ্বন্দ্ব, সমন্বয় ইত্যাদি চিত্র ফুটে উঠেছে। মানুষ ও প্রকৃতির সম্পর্কের পট পরিবর্তন, আর্থসামাজিক অবস্থা, ঐতিহাসিক রূপান্তর ও পালাবদল তার লেখায় স্পষ্ট ছাপ ফেলেছে। ভারতবর্ষ গল্পের আলোচনার প্রথম পর্ব এখানেই শেষ হলো। এর পরবর্তীতে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব ভারতবর্ষ গল্পের নিবিড় ও পুঙ্খানুপুঙ্খ পাঠ। বাংলা বিষয়ের নতুন নতুন ভিডিও পেতে এবং ভারতবর্ষ গল্পের পরবর্তী পাঠ পরিক্রমা পেতে সাবস্ক্রাইব করুন দারুল বাংলা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।